অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। বাংলা মডেল প্রশ্ন, বাংলা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, সেট নম্বর 2। ইতিপূর্বে আমি একটি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। আজকের সেট 2 50 মার্কের একটি স্কুলের প্রশ্ন। আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। আমরা প্রথমে যদি দেখি, জগৎবন্ধু ইনস্টিটিউশন দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষা 2026-এর জন্য একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এখানে একটু প্রশ্নটি বড় করে দেখি। প্রথমেই দেখা যাচ্ছে এখানে কি আছে, বিভাগ ক এমসিকিউ প্রশ্ন আছে, তারপরে বিভাগ খতে আছে একটি বাক্য উত্তর দাও, বিভাগ গতে আছে 2 মার্কের প্রশ্ন, ঘতে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে বলেছে। এভাবে করে টোটাল প্রশ্নটা আমরা দেখে নিলাম। এরপরে প্রশ্ন সরাসরি উত্তরটা আমরা দেখব। তাহলে এক্ষেত্রে আমার প্রথম প্রশ্ন, না সঠিক উত্তরটি বেছে নিয়ে আবার লিখো, সেটা বলেছে। তাহলে আমরা প্রথমে বলেছে কি সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, কিন্তু একসাথে আমরা আবার প্রশ্নটি দেখে নিলাম। এই উত্তরে চলে গেলাম। জগৎবন্ধু ইনস্টিটিউশন, যেটা বেনি তাকিয়ে ঠেস দিয়ে তামাক খাইতেছে, সামনে কে বসেছিলে? এটা হচ্ছে হালদার মহাশয়। উদ্ধৃত অংশটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজ গল্প থেকে নেওয়া হয়েছে। রমেশ যখন চাষিদের সমস্যা নিয়ে বেনি ঘোষালের কাছে যায়, তখন দেখে বেনি তাকিয়ে ঠেস দিয়ে তামাক খাচ্ছে এবং তার সামনে হালদার মহাশয় বসে আছেন। তারা চাষিদের বিষয় নিয়ে আলোচনা করছিল, তাই সঠিক উত্তর হালদার মহাশয়। আমি একবার উত্তরগুলি কিন্তু ক্লিয়ার করে দিয়েছি, তোমাদের আর যদি কোনো ডাউট না থাকে। ধান জব ইত্যাদি ফসল কোন মাসে পাকে? ধান জব ইত্যাদি ফসল আশ্বিন কার্তিক মাসে পাকে, অর্থাৎ খ নম্বর উত্তর। এই প্রশ্নে জগদীশচন্দ্র বসুর গাছের কথা প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। লেখক বলেছেন ধান জব ইত্যাদি শস্য বীজ আশ্বিন কার্তিক মাসে পাকে, পরে সেই বীজ উপযুক্ত পরিবেশে অঙ্কুরিত হয়, নতুন গাছের জন্ম দেয়। এরপর পরের প্রশ্ন, ক খানা বইরে রামবলের প্রশ্নের জবাবে বুকু কি বলেছিল? সর্ব মিলে 8-10টা এটা উত্তর বলেছিল। কারণ এই প্রশ্নটি আশাদেবী রচিত। কি করে বুঝবো গল্প থেকে নেওয়া হয়েছে। রামবল বইয়ের সংখ্যা জানতে চাইলে বুকু উত্তর দেয় যে সব মিলে 8-10টা বই আছে। এতে বোঝা যায় বুকু বই সম্পর্কে মোটামুটি ধারণা রাখতো। এরপর পরের প্রশ্ন হচ্ছে, নানান আঁকড়ে ভরি। আঁকড়ে শব্দটির অর্থ কী? এখানে এই পংক্তিটি জসীমউদ্দীনের নীর কবিতা থেকে নেওয়া আছে। এখানে আঁকড়ে শব্দের অর্থ অক্ষর বা বর্ণ। কবি বোঝাতে চেয়েছেন বাড়ির আনন্দ হাসির কাহিনী যেন নানান অক্ষরে লেখা একটি সুখের গল্পের মতো। পরের প্রশ্ন, পারাগার দুপ্রহর কবিতাটি রূপসী বাংলা কাব্যগ্রন্থের কত নম্বর কবিতা? এটা হচ্ছে 25 সংখ্যক। কারণ জীবনানন্দ দাশ রচিত পারাগার দুপ্রহর কবিতাটি তার বিখ্যাত কাব্যগ্রন্থ রূপসী বাংলার 25 সংখ্যক কবিতা। কবিতায় কবি বাংলার পল্লী ভক্তি, সৌন্দর্য, নিস্তব্ধতা, মাটির প্রতি গভীর ভালোবাসা প্রকাশ ঘটিয়েছেন। এরপর পরের প্রশ্ন যদি বলি 2 নম্বর, একটি বাক্য উত্তরটা বিস্তারিত উত্তর সহ আমি এখানে দিয়েছি। উত্তরপাড়া থেকে সেনুমাসিরা কীভাবে এসেছিলেন? উত্তরপাড়া থেকে সেনুমাসি, বেনুমাসি, রামবল রিক্সায় চড়ে বকুতের বাড়িতে এসেছিলেন। আশাপূর্ণ দেবী কী করে বুঝবো গল্পে? দেখা যায় সেনুমাসিরা অনেক দিন পরে বকুতের বাড়িতে বেড়াতে আসেন। তারা রিক্সায় করে বাড়িতে পৌঁছান। তাদের আগমনে বাড়ি আনন্দের পরিবেশ সৃষ্টি হয় এবং বকু ও রামবলের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। চাষিরা কহিল, তারা কি বলেছিল? চাষিরা বলেছিল যে দক্ষিণের বাঁধ কেটে না দিলে মাঠের ধান জল নষ্ট হয়ে যাবে। এটা পল্লী সমাজ গল্পে গ্রামের চাষিরা রমেশের কাছে এসে জানায় যে প্রবল বৃষ্টিতে মাঠে জল জমে গেছে, যদি দক্ষিণ দিকের বাঁধ কেটে জল বের করে না দেওয়া হয় তবে ধান ও অন্যান্য ফসল নষ্ট হয়ে যায়। তাই তারা দ্রুত বাঁধ কাটতে অনুমতি চেয়েছেন। ছেলেবেলায় আমরা এই সকল বীজ ধরিবার জন্য ছুটিতাম। এখানে কোন বীজের কথা বলা হয়েছে? এখানে শিমুল বীজের তুলোর সঙ্গে উড়ে যাওয়া বীজের কথা বলা হয়েছে। গাছের কথা প্রবন্ধে লেখক শৈশবের স্মৃতি তুলে ধরেছেন। শিমুল ফল ফেটে গেলে তুলোর মতো সাদা আঁশের সঙ্গে ছোট ছোট বীজ বাতাসে উড়ে যায়। সেই উড়ন্ত বীজ ধরার জন্য ছোটোবেলায় ছেলেমেয়েরা আনন্দের সঙ্গে দৌড়াতো। অবশেষে থামে সব। তখন কি নির্জন হয়ে যায়? তখন জাহাজের ডেক নির্জন হয়ে যায়। এটা কবি দিনের সমস্ত কোলাহল থেকে থেমে যাওয়ার পরে নীরবতা ছবি এঁকেছেন। মানুষের ব্যস্ততা শেষ হলে জাহাজের ডেক ফাঁকা ও নির্জন হয়ে পড়ে। এই দৃশ্যের মাধ্যমে কবি গভীর শান্তি ও নিস্তব্ধতার পরিবেশ তুলে ধরেছে। তুমি তাহার পাশে এসে দাঁড়াও। কবি কার পাশে কেন দাঁড়াতে বলছেন? কবি দুঃখী, অসহায়, অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে বলছেন যাতে তারা সাহস ও সহানুভূতি পায়। কবিতায় কবি মানবতা আদর্শ তুলে ধরে তিনি বলেছেন সমাজের দুর্বল, দরিদ্র, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যেক মানুষের কর্তব্য। মানুষের দুঃখে পাশে দাঁড়ানোর প্রকৃত মানব ধর্মের মাধ্যমে সমাজে ভালোবাসা, সহযোগিতা, ঐক্য প্রতিষ্ঠিত হয়। 2 নম্বরের প্রশ্ন, দেখো সে তোর আমার মতো ভিন্ন নয়। বক্তাকে কাদের মতো
মতটি কী? কবি শক্তি চট্টোপাধ্যায় তার দ্বারাও কবিতায় বক্তব্য রেখেছেন। কাদের মতো? এখানে অসহায়, দুঃখী এবং একাশী মানুষের কথা বলা হয়েছে। মতটি কী? কবির মতে দুঃখ থাকা মানুষ আমাদেরই মতো একজন মানুষ, তারাও সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষা অনুভূতি আছে, তাই তাকে অবহেলা না করে তার পাশে দাঁড়ানো এবং তাকে সাহায্য করা আমাদের মানবিক কর্তব্য। এরপরে মালিক কোথাও নেই, কিসের মালিক? সেটি কোথায় বাঁধা ছিল? তার অবস্থা কেমন ছিল? কিসের মালিক? এখানে ডিঙি নৌকার মালিকের কথা বলা হয়েছে। কোথায় বাঁধা ছিল? ডিঙিটি হিজল গাছের সঙ্গে বাঁধা ছিল। তার অবস্থা কেমন ছিল? ডিঙিটি ছিল ঝাঁঝরা, ফোকরা, পুরানো, পরিত্যক্ত। মনে হয় বহুদিন তার মালিক সেখানে আসেনি। এই চিত্রের মাধ্যমে কবি গ্রামের নিঃসঙ্গ বিষণ্ণ পরিবেশ ফুটিয়ে তুলেছেন। এরপর পরের প্রশ্ন, বেনি তাকিয়ে ঠেস দিয়ে আমাক খাইতেছে, উক্তিটি তাৎপর্য লেখো। কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পল্লী সমাজের থেকে নেওয়া হয়েছে। চাষিদের ধান জলে নষ্ট হওয়ার উপক্রম হলে বেনি ঘোষাল নিশ্চিন্তে তাকিয়ে ঠেস দিয়ে তামাক খাচ্ছিল। এতে বোঝা যায় চাষিদের দুর্দশা সম্পর্কে তার কোনো সহানুভূতি বা উদ্বেগ ছিল না। সে নিজের লাভ লোকসানের কথাই বেশি ভাবত। উক্তিটির মাধ্যমে বেনি স্বার্থপর নিষ্ঠুর মানব তথাহীন জমিদার চরিত্রে প্রকাশিত হয়েছে। এরপর পরের প্রশ্ন, নানা নাকেরি ভরি কবির বক্তব্য ব্যাখ্যা করো। উদিত অংশে জসীমউদ্দিনের নীর কবিতা থেকে নেওয়া হয়েছে। কবি গড়াই নদীর তীরে একটি সুন্দর গ্রামীণ কুটিরের বর্ণনা দিতে গিয়ে বলছেন, সেই বাড়ির চারপাশে প্রকৃতির অপরূপ সৌন্দর্য, ফুল ফল লতা পাতা, পাখির গান ও মানুষের আনন্দ মিলে যেন নানান অক্ষরে লেখা একটি সুখের কাহিনী সৃষ্টি হয়েছে। তাই কবি বলেছেন যেন একখানি সুখের কাহিনী নানা নাকেরি ভরা। এখানে আখর বলতে অক্ষর বা বর্ণ বোঝানো হয়েছে। এরপর পরের প্রশ্ন, এটা 4 নম্বর, কী করে বুঝবো গল্প দুটি ছোট ছেলের পরিচয় দাও, তাদের মধ্যে মিল ও অমিলে আলোচনা করো। আশাপূর্ণ দেবী, কী করে বুঝবো গল্পে দুটি ছোট ছেলে হলো বুকু ও ডাম্বল। দুজনের স্বভাব, পারিবারিক পরিবেশ ও জীবনযাত্রার কিছু মিল থাকলেও অনেক অমিল রয়েছে। বুকু একটি শিক্ষিত মধ্যবিত্ত পরিবারের ছেলে। সে ভদ্র, শান্ত, কৌতূহলী বা বই পড়তে ভালোবাসে। সে অতিথিদের সম্মান করতে জানে, নতুন বন্ধুদের সঙ্গে সহজেই মিশে যায়। ডাম্বল ছেনুমাসির ছেলে। সে প্রাণবন্ত, চঞ্চল, সরল ও খুব কৌতূহলী। নতুন জায়গায় এসে সে সব কিছু জানতে চায় এবং বুকুর সঙ্গে দ্রুত বন্ধুত্ব করে। দুজনের মিল, দুজনেই প্রায় সমবয়সী, দুজনে কৌতূহলী, সরল এবং দুজনে খেলাধুলা গল্প করতে ভালোবাসে। অল্প সময়ের মধ্যে তাদের মধ্যে গম্ভীর বন্ধুত্ব করে ওঠে। দুজনের অমিল, বুকু শান্ত সংযত কিন্তু ডাম্বল বেশি চঞ্চল। বুকু বই পড়তে ভালোবাসে, ডাম্বল খেলাধুলা বেশি আগ্রহী। বুকু নিজের বাড়িতে থাকে, ডাম্বল বেড়াতে এসেছিল। উপসংহারে যদি বলি, স্বভাবের কিছু পার্থক্য থাকলেও বুকু এবং ডাম্বল একে অপরকে ভালোবাসে, সত্যিকারের বন্ধু হয়ে ওঠে। গল্পটি শিশুদের সরলতা, বন্ধুত্বের সৌন্দর্যকে তুলে ধরে। এরপর পরের প্রশ্ন হচ্ছে, এ বাড়ির মতো আনন্দ হাসি আঁকা জীবনভরি বাড়িটি কোনো নদীর তীরে অবস্থিত, তাকে কী ঘিরে রেখেছে, সেখানে কীভাবে গ্রামীণ প্রকৃতির ছবি ফুটে ওঠে। জসীমউদ্দিন কবিতার স্বপ্নের গ্রামীণ বাড়ির মনোরম ছবি এঁকেছেন। বাড়িটি কোথায়? বাড়িটি গড়াই নদীর তীরে অবস্থিত। তাকে কী ঘিরে রেখেছে? বাড়িটি ঘিরে রেখেছে সবুজ গাছপালা, লতাকুসুম্ব, ফুলের বাগান, ফলের গাছ, পাখির কলতান, নদীর শীতল বাতাস এবং মনোরম প্রকৃতির পরিবেশ। গ্রামীণ প্রকৃতির চিত্র। কবি গ্রামের শান্ত সুন্দর পরিবেশকে অত্যন্ত জীবন্ত ধরে তুলে ধরেছেন। নদীর তীরে গাছের ছায়া, ফুলের সৌরভ, পাখির গান, কৃষকের জীবন, প্রকৃতির সবুজ শোভা, মানুষের সুখ শান্তি মিলে বাড়িটি যেন আনন্দ ভরা একটি আদর্শ গ্রামীণ নীড় পরিণত হয়েছে। প্রকৃতির সঙ্গে মানুষের নিবিড় সম্পর্ক কবিতার প্রধান বৈশিষ্ট্য। কবির কল্পনার এই নীড় শুধু একটি বাড়ি নয়, এটি বাংলার সৌন্দর্য, শান্তি ও সুখের প্রতীক। এরপর পরের প্রশ্ন 4-এর 3, মানুষের জীবনের ছায়ামাত্র। কার জীবন মানুষের জীবনের ছায়ামাত্র? লেখক এমন কথা বলার কারণ কি? এই উক্তিটি আচার্য জগদীশচন্দ্র বসুর কাছের কথা প্রবন্ধ থেকে নেওয়া। কার জীবন মানুষের জীবনের ছায়ামাত্র? উদ্ভিদের জীবন মানুষের জীবনের ছায়ামাত্র। লেখক এমন কথা বলার কারণ, লেখক দেখেছেন যে মানুষের মতো গাছেরও জীবন আছে। তারা জন্মায়, বড় হয়, খাদ্য গ্রহণ করে, শ্বাস প্রশ্বাস নেয়, রোগে আক্রান্ত হয়, বংশ বিস্তার করে, বার্ধক্যে পৌঁছে এবং একসময় মারা যায়। সব বৈশিষ্ট্যের জন্য গাছের জীবন মানুষের জীবনের সঙ্গে আশ্চর্য রকম মিল রয়েছে। তাই লেখক বলেছেন উদ্ভিদের জীবন মানুষের জীবনের ছায়ামাত্র। এরপরের প্রশ্ন, এই প্রবন্ধের মাধ্যমে লেখক সকলকে গাছের প্রতি ভালোবাসা ও যত্নশীল হতে শিখেছেন। গাছও একটি জীবন্ত প্রাণ, এই উপলব্ধির মাধ্যমে প্রবন্ধের মূল বক্তব্য। এরপরে একটি বাক্যে উত্তর দাও। এটা, তুমি কাদের বাড়ি এসেছো খোকা? কে বলেছিলেন? সর্বজয়া অপুকে এই কথাটা বলেছিলেন। এটা হচ্ছে কি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালী উপন্যাসে সর্বজয়া স্নেহভরে অপুকে জিজ্ঞেস করেন, তুমি কাদের বাড়ি এসেছো খোকা? এই প্রশ্নের মাধ্যমে সর্বজয়ার মমতাময়ী অতিথিপরায়ণ স্বভাবের পরিচয় পাওয়া যায়। এরপর পরের প্রশ্ন হচ্ছে কি, পরের প্রশ্ন হচ্ছে তোমার, তুমি কাদের বাড়ি এসেছো খোকা? কে বলেছেন? এটা তো বলা হয়ে গেল। অপু পটুকে প্রথমে কোথায় দেখতে পায়? অপু সোনারাঙার মাঠে পটুকে প্রথম দেখে একদিন
অপু সোনাডাঙ্গার মাঠে বেড়াতে গিয়ে পটুর সঙ্গে প্রথম পরিচিত হয়। দুজনের বয়স কাছাকাছি হয়, তারা খুব অল্প বয়সে বন্ধু হয়ে যায়। পরে তারা একসঙ্গে নানা জায়গায় ঘুরে বেড়ায় এবং চড়ুইভাতি করে। এরপর পরের প্রশ্ন, অপু বলল ওটা কি রাংতা? আসলে ওটা কি ছিল? অভ্র, ওটা মাইক ছিল। বিস্তারিত যদি বলা হয়, অভ্রের চকচকে রং দেখে অপু সেটিকে রাংতা বলে ভেবেছিলেন। পরে জানা যায় যে সেটি রাংতা নয়, অভ্র। এই ঘটনায় অপুর শিশুসুলভ সরলতা কৌতূহলের পরিচয় পাওয়া যায়। এরপরে প্রশ্ন, তাহার মুখ স্বর্গীয় তৃপ্তিতে ভরিয়া উঠিল। সে কে এবং সে কি খাচ্ছিল? সে পুটু। সে চড়ুইভাতির ভাত এবং বেগুন পোড়া খাচ্ছিল। বিস্তারিত, চড়ুইভাতির সময় অপু এবং পুটু নিজেই রান্না করেছিল। অনেক কষ্ট করে রান্না সেই ভাত এবং বেগুন পোড়া খেয়ে পুটুর মুখ স্বর্গীয় তৃপ্তিতে ভরে উঠেছিল, কারণ নিজের হাতে রান্না করা খাওয়ার আনন্দ তার কাছে ছিল অসাধারণ। এরপর পরের প্রশ্ন, আমরা 4 পয়সা দিয়ে কি নিলি? কে কি কিনেছিল? পুটু 4 পয়সা দিয়ে মুরগি কিনেছিল। চড়ুইভাতির পরে পুটু খুব ক্ষুধার্ত ছিল, তাই সে নিজের কাছ থেকে থাকা 4 পয়সা দিয়ে মুরগি কিনে খেয়েছিল। এই ঘটনা পুটুর সরল ও শিশুসুলভ স্বভাবের পরিচয় পাওয়া যায়। এরপর পরের প্রশ্ন, যে কোনো একটি চড়ুইভাতি করবি অপু। কারা চড়ুইভাতি করেছিল, কোথায় এবং কীভাবে চড়ুইভাতি করা হয়েছিল সংক্ষেপে লেখো। উদ্ধৃত অংশটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালী উপন্যাস থেকে নেওয়া হয়েছে। এখানে অপুর শৈশবের এক আনন্দময় ঘটনা আর বর্ণনা করছে। কারা চড়ুইভাতি করেছিল? অপু এবং পটু একসঙ্গে চড়ুইভাতি করেছিল। কোথায় চড়ুইভাতি করেছিল? তারা সোনাডাঙ্গার মাঠের নির্জন স্থানে গাছপালা ছায়ায় চড়ুইভাতি করেছিল। কীভাবে চড়ুইভাতি করেছিল? অপু পটু বাড়ি থেকে চাল, বেগুন, তেল, নুন এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস নিয়ে এসেছিল। মাঠে শুকনো ডাল ও কুড়িয়ে আগুন জ্বালিয়ে তারা নিজেরাই রান্না করেছিল। ভাত রান্না করে বেগুন পোড়া দিয়ে খাচ্ছিল। নিজেদের হাতে রান্না করা সেই সাধারণ খাবার তাদের কাছে অত্যন্ত সুস্বাদু মনে হয়েছিল। খাওয়া শেষে তারা অনেক আনন্দ করে বাড়ি ফিরে যায়। এই ঘটনায় অপুর এবং পটুর সরলতা, বন্ধুত্ব, আত্মনির্ভর এবং গ্রামীণ নির্মল শৈশবের আনন্দ ফুটে ওঠে। এরপরে, অথবা তারই পারে যে মন্দিরটি ভাঙা গেছে আছে, কার পারে? কিসের মন্দির? প্রসঙ্গটি ব্যাখ্যা করে গল্পটি সারাংশ। স্বরূপ চক্রবর্তী রচিত তারই পারে গল্প থেকে নেওয়া হয়েছে। গল্পটি গ্রামীণ পরিবেশ, অতীতের স্মৃতি ও মানুষের অনুভূতি সুন্দর প্রকাশ ঘটেছে। এখানে নদীর পারে বোঝানো হয়েছে কিসের? কার পারে? নদীর পারে। কিসের মন্দির? নদীর তীরে অবস্থিত একটি পুরানো ভাঙা শিব মন্দিরের কথা বলা হয়েছে। গল্পের কথক নদীর তীরে একটি ভাঙা মন্দির দেখতে পান। সেই মন্দির ঘিরে গ্রামের মানুষের নানা স্মৃতি, বিশ্বাস ও মহাবেগ জড়িয়ে আছে। একসময় সেখানে পূজা অর্চনা বা মানুষের সমাগম হতো, কিন্তু সময়ের প্রবাহে মন্দিরটি ভগ্নপ্রায় হয়ে পড়ে। ভাঙা মন্দিরটি অতীতে গৌরব, মানুষের স্মৃতি এবং সময়ের পরিবর্তনের প্রতীক হয়ে লেখক অত্যন্ত আবেগঘন ভাষায় দেখিয়েছেন যে প্রকৃতি ও ইতিহাসের সঙ্গে মানুষের সম্পর্ক কত গভীর। গল্পটি আমাদের অতীত ঐতিহ্য সংরক্ষণের গুরুত্ব শেখায় এবং স্মরণ করিয়ে দেয় যে ইতিহাস ও সংস্কৃতি আমাদের জীবনে অমূল্য সম্পদ। এরপর পরের প্রশ্ন, ব্যাকরণ। ব্যাকরণ কী আছে? 7-1 গুণবাচক বিশেষ্য। বাক্য প্রয়োগ করে উদাহরণ দাও। যে বিশেষ্য কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর গুণ বা বৈশিষ্ট্য প্রকাশ করে তাকে গুণবাচক বিশেষণ বলে। সৎ মানুষ সকলের প্রিয়। এখানে সৎ শব্দটি মানুষের গুণ বোঝাচ্ছে, এটি একটি গুণবাচক বিশেষ্য। এরপরে প্রশ্ন, আত্মবাচক সর্বনাম। যে সর্বনাম বাক্যের কর্তার দিকেই নির্দেশ করে তাকে আত্মবাচক সর্বনাম বলে। আমরা যদি বলি আমি নিজে এই কাজটি করেছি, কারণ নিজে শব্দটি আত্মবাচক সর্বনাম। এরপর প্রশ্ন, বিশেষণের বিশেষণ। যে শব্দ কোনো বিশেষণকে বিশেষিত করে তাকে বিশেষণের বিশেষণ বলে। রাহুল খুব ভালো ছাত্র। এখানে ভালো বিশেষণে খুব শব্দটি ভালো, সে বিশেষিত করছে, তাই খুব বিশেষণের বিশেষণ। এরপর আবেগসূচক অব্যয়। যে অব্যয়ের দ্বারা মনে আকাশ, বিস্ময়, আনন্দ, দুঃখ, ভয় ইত্যাদি প্রকাশ করা হয় তাকে আবেগসূচক অব্যয় বলে। এরপরে উদাহরণ যেমন কি? সুন্দর ফুল, কি সুন্দর ফুল, আবেগ সূচক অব্যয়। এরপরে প্রশ্ন, লোকটা অজানা থাকলো, না বাচক বিশেষ্য কোনটি? পরিবর্তন করো। তাই লোকটির জানা হলো না। লোকটিকে না বাচক করতে না ব্যবহার করতে হয়েছে। এরপর প্রশ্ন বোধক বাক্য কাকে বলে? উদাহরণ, যে বাক্যের মাধ্যমে প্রশ্ন করা তাকে প্রশ্নবোধক বাক্য বলে। তুমি কোথায় যাচ্ছ? উদাহরণ। এরপর প্রশ্ন, সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া ব্যবহার করে একটি করে বাক্য লেখ। যে ক্রিয়ায় বাক্যের ভাব সম্পূর্ণ হয় তাকে সমাপিকা ক্রিয়া। রবি স্কুলে গেল, এখানে গেল সমাপিকা ক্রিয়া। অসমাপিকা যে ক্রিয়া বাক্যের ভাব সম্পূর্ণ হয় না তাকে অসমাপিকা ক্রিয়া বলে। খেয়ে রাহুল স্কুলে গেল, এখানে খেয়ে অসমাপিকা ক্রিয়া। এরপর পরের প্রশ্ন, চোখ অথবা মাথা শব্দটি ভিন্ন অর্থে ব্যবহার করে দুটি বাক্য লেখো। মানুষের চোখ অত্যন্ত মূল্যবান অঙ্গ, সুইয়ের চোখ দিয়ে সুতো ঢোকাও। এরপর এখানে প্রথম বাক্য চোখ মানে দৃষ্টিশক্তির অঙ্গ, দ্বিতীয় বাক্য চোখ মানে ছিদ্র। এবং মাথা দিয়ে যদি বলে রাহুলের মাথা ব্যথা করেছে। পাহাড়ের মাথায় একটি মন্দির আছে। এখানে প্রথম বাক্যে মাথা মানে শরীরের অঙ্গ এবং দ্বিতীয় বাক্যে মাথা মানে শীর্ষ বা চূড়া। এরপরে আমরা চলে যাবো পরের প্রশ্ন, আর রচনা বা পত্র লিখন। হাসপাতালের সামনে জোরে মাইক বাজানো হয়েছিল, আইনগত অপরাধ। এই বিষয়ে সচেতনতা গড়ে তুলতে দৈনিক সংবাদপত্রের সম্পাদকে একটি পত্র লিখো। এখানে প্রাপক লিখবে সম্পাদক মহাশয়, দৈনিক আনন্দবাজার পত্রিকা, কলকাতা
****1 হাসপাতালের সামনে জোরে মাইক বাজানো বন্ধ করার আহ্বান। এটা হচ্ছে বিষয়। মহাশয়, আপনার জনপ্রিয় দৈনিক পত্রিকার মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যার প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাই। বর্তমানে বিভিন্ন উৎসব, শোভাযাত্রা, রাজনৈতিক সভা কিংবা সামাজিক অনুষ্ঠানে হাসপাতালের সামনে অত্যন্ত জোরে মাইক বাজানো হচ্ছে। হাসপাতালে ভর্তি রোগীদের বিশ্রাম ও চিকিৎসার জন্য শান্ত পরিবেশ অত্যন্ত প্রয়োজন। কিছু উচ্চ শব্দের কারণে শিশু, বৃদ্ধ, হৃদরোগ এবং গুরুতর অবস্থা রোগীর মারাত্মক অসুবিধার সম্মুখীন হতে হতে অনেক সময় রোগীদের শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। যদিও হাসপাতালে শিক্ষার প্রতিষ্ঠান এবং আদালত পাশাপাশি অতিরিক্ত শব্দ সৃষ্টি করে আইনগত দণ্ডনীয়, তবু অনেকেই এই আইন মানছে না। তাই প্রশাসনের উচিত হাসপাতালের আশেপাশে শব্দ দূষণ নিয়ন্ত্রণ কঠোর ব্যবস্থা গ্রহণ করা, পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। আপনার পত্রিকায় এই বিষয়ে একটি প্রতিবেদন সম্পাদক প্রকাশিত হলে মানুষ আরও সচেতন হবে এবং আইন মেনে চলতে উৎসাহিত করবে। ধন্যবাদ। তুমি নিবেদক অমিত দাস, তোমার নাম লিখবে, ছাত্র 8ম শ্রেণী, জগৎবন্ধু ইনস্টিটিউশন, কলকাতা। এই ছিল তোমার এই ভিডিওর আদ্যপান্ত। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ফুল প্রশ্ন কিন্তু ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ वीडियोस সবাইকে। बनाने हैं फिल्मोरा है ना।